মোহাম্মদ মানিক সরকার বাংলাদেশের একজন প্রখ্যাত ধাতু খোদাই শিল্পী, যিনি পিতল, তামা এবং কাঁসা ধাতুতে খোদাইয়ের অসামান্য দক্ষতার জন্য সুপরিচিত। আলাদিনের চেরাগ থেকে ঢাকার অলিগলির রিকশা পর্যন্ত তার হাতের ছোঁয়ার কারুকার্য থেকে কোনোটা বাদ যায়নি। 1979 সাল থেকে পেশাদার শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। তার প্রাথমিক শিল্পশিক্ষা তিনি তার বড় চাচাতো ভাই সিরাজুল ইসলামের কাছ থেকে লাভ করেন। মোহাম্মদ মানিক সরকার বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক প্রদর্শনীগুলিতেও অংশগ্রহণ করেছেন, যেমন জাপানের সিটিওচি আর্ট ট্রেনিয়ালে 2013, নেপালের সার্ক হ্যান্ডিক্রাফট এক্সিবিশন অ্যান্ড ওয়ার্কশপ 2019 এবং তুরস্কে 2016 দর্পণ আর্ট ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনীতে। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি শিলু আবেদ কারুশিল্প পুরস্কার লাভ করেন। 2016 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তিনি কারুশিল্প পদক অর্জন করেন বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে। এছাড়াও সর্বশেষ 2024 সালে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে। আগে তো মোটামুটি বেশ ভালোই মনে হয়, এগুলোর চাহিদা মোটামুটি ভালোই ছিল যখন প্রথম শুরু করলাম। এরপরে আস্তে আস্তে দিন দিন কেমন এই পেশাটা একটু মনে করেন যে আস্তে আস্তে একটু এই বিলুপ্তর দিকে যাচ্ছে। তো আমি মূলত মনে করেন বিশেষ করে এই পেশায় আইসা এই ডিজাইনগুলো ধরেন এই ডিজাইনগুলাই আমি মনে করেন যে সাফল্য পাইছি ভালো। অন্যান্য আরও যেমন মনে করেন অনেক মাল প্রোডাকশন করছি, সেগুলোর থেকেও এটাতেই সাফল্য ভালো আসছে আর কি আমার জীবনে। এখনও মনে করেন এই জিনিসগুলো এই ডিজাইনগুলো করার জন্য অনেক চাহিদা আছে, কিন্তু লোকের অভাব। আমি যাই করতেছি মোটামুটি আমাদের দেশে মনে করেন এইটার চাহিদা বিশেষ করে বাহিরের দেশে বেশি। আমি দেখছি যে আপনার বিভিন্ন দেশে ঘোরার পরে আমি দেখছি যে আমাদের মতো এত নিখুঁত কাজটা কোথাও হয় না। আমি ভারতে দেখছি, নেপালে দেখছি, তুরস্কে দেখছি, জাপানে দেখছি। হ্যাঁ, আমার সুযোগ হয়েছিল সরকারিভাবে মনে হয় কয়েকটা দেশে ঘোরার জন্য। হ্যাঁ, সেই হিসাবে মনে হয় বিভিন্ন দেশে দেখছি, কিন্তু আমাদের মতো এত নিখুঁত কাজটা হয় নাই কোথাও। এখন ইদানিং আমাদের কাজগুলোকে নকল কইরা ভারতেও কিছু হচ্ছে, নেপালেও কিছু হচ্ছে। এই আমি যত কাজ করতেছি এগুলো সব বেশিরভাগ কিন্তু বাইরে যাচ্ছে। আপনার মনে হয় নেপালে যাচ্ছে, হ্যাঁ, তারপরে এই চায়নায় যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে। হ্যাঁ, তো আমি একটা সফরে গেছিলাম নেপালে অনেকে মনে করেন আমাকে দেখতেও আসছে যে কী ধরনের আমরা যে কাজ করি, কে সেই লোকটারে দেখবো। হ্যাঁ, তো আসছে, অনেকের ছবি আমার কাছে আছে এখনও, ওনারা যে আইসে আমার সাথে সাক্ষাৎকার করে। এই পেশার উপরে মনে করেন আমি এই ডিজাইনের উপরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই পর্যন্ত
3বার পুরস্কার পাইছি। 2004-এ শিলু আবেদ জাতীয় কারুশিল্প ফাউন্ডেশনের তরফ থেকে শিলু আবেদ কারুশিল্প পুরস্কার পাইছি, প্রথম পুরস্কার। তারপরে 2016-তে পাইছি। এটা হলো আপনার বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তারপরে এই বছর আমি পাইছি 2024-এর পুরস্কারটা। এটা হলো আপনার এটাও আপনার আপনার লোক কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে জয়নাল আবদিন, শিল্পাচার্য জয়নাল আবদিন আজীবন সম্মাননা পুরস্কার। এই নিয়ে আমার জীবনে আমি 3টা পুরস্কার পাইছি। আল্লাহর রহমতে যতটুকু কাজের পরিশ্রম দিয়েছি অবশ্য সেই অনুযায়ী আমি মনে করেন যে সম্মানটাও পাইছি। আমার শেখানো অবস্থায় এই পর্যন্ত আছে, বর্তমানে কাজ করতেছে 4 জন। আমার ভাইস্তা একটা আছে, তারপরে আরেকটা ভাগিনা আছে, তারপরে আরেকটা ছেলে আছে। এই শিল্পের সাথে মনে করেন এই কাজের কতগুলা আছে, মনে করেন আপনার এই কাজের পরিধি আছে। যেমন ধরেন কেউ হয়তো একটু শর্টকাট কাজ করে, এই ধরনের আছে মনে হয় যে হয়তো আমার যতটুকু ধারণা হয়তো 5-7 জন বা 10 জন এরকম হবে। আর এই নিখুঁত কাজের জন্য মোটামুটি আপনার মনে হয় যে আমার তরফ থেকে তো আছে 4 জন, আরেকজন আছে, আরেকটা আমার মানে ওই যে আমার বড় ভাইয়ের কাছে শিখছিল, ওই ছেলেটাও করে, ও ভালো কাজ করে। তো এরকম মনে হয় 5-6 জন আছে মোটামুটি। ঢাকায় ধরেন আপনার ওই নবাবগঞ্জের ওই দিকে হয়। আর এখন আমার যে শিষ্য সাকৃতগুলা এরা আবার চলে গেছে কুমিল্লাতে। এটা হইলো আজকে 2-3 বছরের ভিতরে কুমিল্লা এটার প্রভাবটা পড়ছে, বুঝছেন। ওরা 3-4 জন যারাই কাজ করে, ওরা আমার সরাসরি বাড়িতে বসে কাজ করে। ঢাকার থেকে হয়তো অনেকে নিয়ে দিয়ে আসে বা ওরা এসে অনেক সময় নিয়ে যায়। এগুলা আপনার ঢাকার থেকেও সংগ্রহ হয়। আবার কিছু কিছু জিনিস আছে যেমন ঢাকাতে পাওয়া যায় না, এগুলো নর্থ বেঙ্গলে পাওয়া যায়। কাঁসার জামবাটিগুলা এগুলো হয়তো আপনার মনে করেন যে এই নর্থ বেঙ্গল এলাকায় বেশিরভাগ পাওয়া যায়। দক্ষিণ অঞ্চলে বা পূর্ব অঞ্চলে এগুলা পাওয়া যায় না, বিশেষ করে ওই সমস্ত অঞ্চলে পাওয়া যায়, বগুড়া, নওগাঁ, রাজশাহী, এই সমস্ত অঞ্চলে। তো ওগুলিও খুব মনে করেন যে এখন এটার চাহিদাই খুব বেশি আছে। আর ওগুলার কাজই এখন আমাদের কাছে বেশি হয়। ধরেন এইগুলা এই আইটেমগুলা, এই যে হাতি ঘোড়া ভাগ ভাল্লুক এগুলো আছে না, এগুলি মনে হয় সুপিস আইটেম। যেমন এই রিক্সা, এই যে রিক্সা, এই রিক্সাগুলো এইগুলা ঢাকাতেই প্রোডাকশন হয়। যেমন এটা আছে, এটা হলো একটা 5 দলে আর কি। এগুলো কিন্তু অনেক পুরানো। এইটা মনে করেন আপনার না হইলেও মনে করেন যে 150-200 বছর আগের পুরানো। এটার চেয়ে পুরানো আর এখানে মনে হয় আর কোনো মাল নাই। যা আছে সব হয়তো এগুলো হয়তো 100 বছর আগের হবে, 100 বছর। এটা হলো একটা ইম্পোর্ট কালির দোয়া। এটা আমার হাতের ডিজাইন, নিচে দিয়ে আবার সিগনেচার দেওয়া আছে। তারপরে এখানে কিছু কিছু জিনিস আছে যে একেবারে এই যে অনেক পুরানো দিনের এক তালা, এগুলি তো হয়তো 60-70-80 বছর আগে এগুলা ইউজ করা হতো, এখন আর অবশ্য হয় না, বুঝছেন। এই যে এগুলা জিনিস মনে হয় অনেক সেই মোগল আমলের জিনিস। এগুলো হুক্কা, এগুলো অবশ্য এই পুরাটা অরিজিনালটা পাওয়া, সবটা পুরানটা হয় নাই অবশ্য, এটা হচ্ছে পরে করা। কিন্তু এই পাত্রটাও অনেক পুরানো। এটাও মনে হয় সেই এই মনে হয় 100 বছর আগের, 150 বছর আগের এরকম। সময়ের করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে 200 বছরের ঐতিহ্যবাহী কাঁসা, পিতল, তামা শিল্প। মূলত আসলে এই পেশাটা এখন বিলুপ্তির পথে, কেননা হচ্ছে গিয়ে সময় লাগে। আপনি একটা আর্ট হচ্ছে গিয়ে হুট করে আপনি করতে পারবেন না। অনেক একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনি বসবেন, যেমন দেখা গেছে যে এই যে এই প্রোডাক্টটা,
এই পুরোটা নিয়ে যখন বসবেন, মানে এই ঘরটার পরে যে একটা ঘর আছে, এইগুলো হচ্ছে গিয়ে মানে মানে এই ঘরে এই মূর্তি এই স্ট্যাচুটা দেওয়ার পরে আমি এখানে আবার কি দিব, এটার উপরে আবার কি দিব, এই লতা পাতা ডিজাইন বা হচ্ছে পাখি মূর্তি এগুলো যে অ্যাটাচমেন্টগুলো হবে সেগুলো একটু চিন্তা ভাবনার বিষয় আছে। এবং দেখেন কতটা সূক্ষ্ম কাজ এগুলো। তো এটা বিলুপ্তির পথে, কারণ হচ্ছে গিয়ে মানুষ এটার মূল্যায়নটা করতে চাচ্ছে না। যখন নাকি মানুষ দেখে এটা একটা পাত্র হিসাবে দেখতেছে, তারা তারা কাজটা যে সেটা বুঝতেই পারতেছে না, এটা যে একটা হাতে কাজ করা বা হচ্ছে মেশিন, কোনোটাই তারা আক্স করতেছে না, এটা পাত্র ভাই, পাতিল। তো পাতিলটা যখন আমরা প্রাইজিং বারে আক্স করে ওনারা, যখন আমরা বলি তখন ওনারা মানে অবাক হয়ে যায় যে কি ভাই কি বলেন, মানে ওনারা ওই তুলনা করে, মানে মেজরিটির তুলনা করে। কিছু তো মানুষ আছে যেটা নাকি আমাদের অ্যাডমায়ার করছে দেখি তো আমরা আজকে এই পর্যায়ে। কিছু মানুষ আছে যে এটা হচ্ছে লেবারদের সাথে তুলনা করে, যে ভাই পার ডে যদি একটা লেবার 1000 টাকা করে কাজ করে তাহলে তো আপনার এই প্রোডাক্টের প্রাইস এরকম হয় না। তো এগুলো প্রতিবন্ধকতা আছে। আমাদের ফেয়ার এক্সিবিশন এগুলো হয়, যেমন চারুকলা, বেঙ্গল ফাউন্ডেশন, বাংলাদেশ লোককারুশিল্প ফাউন্ডেশন, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি। তো এরকম প্রোগ্রাম হচ্ছে, কিন্তু হচ্ছে কি মানুষ না ওই জিনিসটাই আগ্রহ নাই। দেখতে সুন্দর লাগছে, কিন্তু হচ্ছে আগ্রহ বলতে হচ্ছে শিল্পটা নিয়ে যে একটু চর্চা বা হচ্ছে শিল্পটা যে আসলে কতখানি ভ্যালুয়েবল সেই জিনিসে মানুষের কোনো আসলে ওইদিকে মূল্যায়নটা নাই আর কি। তো এই কারণে নতুন করে পেশা আসতে চাচ্ছে না, এটাও একটা কারণ। হচ্ছে গিয়ে আপনি এই কাজটা করে কতদিন ওয়েট করবেন আসলে? একটা কাজ আমার করতে 3 থেকে 6 মাস লাগে, যে কোনো একটা কাজেই। তো আরটা যদি আমার ওই ন্যায্য পারিশ্রমিকটা যদি আমি না পাই, আমি তো আর বিক্রি করতে পারছি না। তো বিক্রি করতে না পারলে জিনিসটা হলো কি, বছরের পর বছর জিনিসটা আমার কাছে রয়ে যায়। তো রয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে এই শিল্প তো হচ্ছে আমার, তাহলে আমি আমার মানে আমার জীবিকা চালাবো কিভাবে, তাহলে প্রশ্ন থেকে যায়। তো এই কাজেই এখন এই কারণেই হচ্ছে নতুন করে আসলে কেউ আসতে যাচ্ছে না। তো আমি করছি হচ্ছে, আমি হচ্ছে মানে কি বলে জেনারেশন ওয়াইজ পেয়েছি তাই হয়তো বা করছি, কিন্তু হচ্ছে নতুন করে আসলে যে কেউ আসবে সে আগ্রহ হয়তো বা ভবিষ্যতে আর থাকবে না। আমাদের দেশে মূল্যায়নটা হচ্ছে না, কিন্তু পাশ্চাত্য যে পশ্চিমা দেশগুলোতে কিন্তু এগুলোর মূল্যায়ন হয়, কিন্তু সেখানে আমরা আবার যেতে পারছি না। অনেক নানা প্রতিবন্ধকতা আছে যে কারণেই হচ্ছে ওখানে যাওয়া হচ্ছে না। এই জিনিসগুলো বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে,
বিশেষ করে তামা কাঁসা পিতলের কাজগুলো ধামরাই থেকে আসে। চিতং থেকেও বেশ কিছু জিনিস পাওয়া যায় পুরনো বাড়ি থেকে। আর হচ্ছে বিক্রমপুর থেকে যখন ফার্নিচার কাঠের আইটেমগুলো আসে। আর হচ্ছে আপনার পুরান ঢাকা থেকেও এই মেটাল আইটেমটা অনেক আসে। বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে ফরেন কাস্টমাররা ক্রয় করে, বাঙালিরা খুবই লিমিটেড, যারা বুঝে, যাদের দাদা দাদিরা এই জিনিসের সাথে ব্যবহারে ইউজ টু, তারাই আসে। আর নর্মাল কাস্টমাররা আমাদের এখানে আসতে ভয় পায়, আমাদের এখানে জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ, এই টাইপের একটা ভুল ধারণা ওদের আছে, এর জন্য আসতে চায় না। আমাদের এখান থেকে আপনার 100 টাকা থেকে শুরু করে আপনার যে আনলিমিটেড। বাইরের কাস্টমাররা সব ধরনের আইটেমই নেই, শিপের আইটেম, ওর এন্টিক ফার্নিচার, তামা কাঁসার থালা বাসন প্লেট জগ যেগুলো ব্যবহার করা যায় ওগুলা নেই। আমাদের বাঙালিরা যদি এই জিনিসটা বুঝতো তাহলে আমাদের কাস্টমার অ্যাভেলেবেল আসতো, বাঙালিরা কেনাকাটা করলে আমাদের ব্যবসাটা একটু ভালো হতো। কারণ আমরা ফরেন দিয়ে তো আমরা ব্যবসা চালাইতে পারবো না, কারণ ওইটা যখন টুরিস্ট আসে তখনই শুধু এগুলো সেল হয়, আদারওয়াইজ তো বিক্রি হয় না। বাঙালি অনেকে আছে যে কিনতে আগ্রহী, বাট কই বিক্রি হয় কোথায় বিক্রি হয় এটা জানে না। শুধু আমার এই জিনিসটা, এই এন্টিক শপটা শুধু আমাদের ওই গুলশান 2 নম্বরেই আছে, সারা বাংলাদেশে আর কোথাও নেই। যারা এই পুরোনো দিনের তামা কাঁসার পিতলের জিনিসের কিনতে আগ্রহী অবশ্যই আমাদের দোকানে আসবেন, দেখবেন, ভালো লাগলে নিয়ে যাবেন। আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জিনিস, এটা আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে, বিদেশি দিয়ে আমরা এটা বাঁচিয়ে রাখতে পারবো না, কারণ বিদেশিরা কিনে নিয়ে গেলে এটা বাইরে চলে যাচ্ছে। যদি আমরা বাঙালিরাই কিনতাম সেক্ষেত্রে আমাদের জিনিস আমাদের বাংলাদেশেই থাকতো। একসময় স্বর্ণের পরেই ছিল অবস্থান, ছিল আভিজাত্যের মর্যাদা, কিন্তু কালের পরিক্রমায় সেই কাঁসা পিতলের ঐতিহ্যবাহী সামগ্রী এখন আড়াল হয়ে গেছে।